নাম সর্বস্ব জরুরি বিভাগ দিয়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে সেবা, বিড়ম্বনায় রোগী ও তার স্বজনরা। সমস্যা একটা দুইটা না, প্রায় 4-5টা সমস্যা। এই সমস্যাগুলো ওনারা সাবজেক্ট দেখতেছে, আর আমাদেরকে এক জায়গায় একভাবে পাঠানো হইতেছে। তারা বলে যে টিকিট কেটে আনেন কিংবা অন্য ওয়ার্ডে নিয়ে যান, আমাদেরকে অন্য ওয়ার্ডে ট্রান্সফার করতে চেষ্টা করে। ইমার্জেন্সি মেডিসিনের উপর প্রশিক্ষণ না থাকায় সেবা দিচ্ছেন সাধারণ চিকিৎসকরা, নীতিমালা করার পরামর্শ। যথাযথ ইকুইপমেন্ট আছে কিনা, যারা এটাকে চালাবে তাদেরকে কি সেভাবে যথাযথভাবে তৈরি করা হয়েছে কিনা। আমরা কিন্তু 3টা বিভাগেই আমরা পিছিয়ে আছি। উদ্দেশ্য হচ্ছে এটাকে অ্যাওয়ারনেস তৈরি করা, এবং আমরা কয়েক বছর থেকে চেষ্টা করছি। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 31শে জানুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোকে কমিশনের জন্য 5টি করে নাম প্রস্তাবের আহ্বান সার্চ কমিটির। সোমবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, চট্টগ্রামে আইইবির অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। জমির অপচয় রোধে ইঞ্জিনিয়ারদের সচেতন হওয়ার আহ্বান। আগামীকাল ঘোষণা হচ্ছে 2016-17 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি। ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং ক্ষুদ্র মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়ার তাগিদ। গাইবান্ধার চরে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যাওয়া বিদ্যালয়ে খোলা আকাশের নিচে আবারও পাঠদান শুরু। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সমাবেশ। এবং সৌরবিদ্যুৎ চালিত পাম্প দিয়েই রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে পৌঁছে যাচ্ছে নদীর পানি, বাড়ছে ফসলের পরিমাণ। আরও পাম্প বাড়ানোর পরিকল্পনা। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসা 31টি রাজনৈতিক দলের প্রত্যেকের কাছে 5টি করে নাম চেয়েছে সার্চ কমিটি। সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে দুপুরে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এছাড়া আগামী সোমবার 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। শনিবার বেলা 11টায় বৈঠক শুরুর বেশ কিছু আগে থেকেই সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে একে একে আসতে শুরু করেন সার্চ কমিটির সদস্যরা। বৈঠকে যোগ দেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমও। প্রায় 1.25 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, আগামী 31 জানুয়ারি সকাল 11টার মধ্যে মন্ত্রিপরিষদের প্রশাসন ও বিধি শাখায় অতিরিক্ত সচিবের কাছে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর থেকে নামের তালিকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যে সকল দল সংলাপে অংশগ্রহণ করেছিল 31টি দলের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে 5টি করে নাম মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, প্রশাসন ও বিধি ওনার কাছে পৌঁছানোর জন্য আগামী 31শে জানুয়ারি বেলা 11টার মধ্যে। আগামী 31 জানুয়ারি বিকেলে বিভিন্ন অঙ্গনের 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে কমিটি বৈঠক করবেন বলেও জানান তিনি। আগামী সোমবার বেলা 4টায় জাজেস লাউঞ্জে, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের কিছু প্রতিনিধিদের সাথে কমিটি মিটিং করবে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের নামের প্রস্তাব করে 10 কর্মদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন জমা দিবে সার্চ কমিটি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না বলে আবারও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইবির 57তম জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে পরিকল্পিতভাবে জমি ব্যবহার করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। কোনো মানুষ গৃহহারা থাকবে না। স্বল্প ব্যয় কিভাবে গৃহহীন মানুষদের আমরা ঘরবাড়ি করে দিতে পারি, তার জন্য ইতিমধ্যে আমাদের অনেকগুলি প্রকল্প আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কিন্তু আমাদের উন্নয়নটা কিন্তু শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক বা বড় বড় শহর কেন্দ্রিক না, আমরা আমাদের গ্রামগুলিকেও একেবারে আধুনিক নাগরিক সুবিধা সম্পন্ন আমাদের বসতি ব্যবস্থা আমরা করতে চাই, যাতে গ্রামের মানুষও সেই নাগরিক সুবিধা নিয়ে বসবাস করতে পারে। সেই বিষয়টাও আপনারা বিশেষভাবে নজর দেবেন, সেটাই আমি আপনাদের কাছে চাচ্ছি। আরেকটি বিষয়, আমাদের জমির স্বল্পতা আছে। 54,000 বর্গ মাইলে 16 কোটি মানুষের বাস।
আমার এই 16 কোটি মানুষকে খাদ্য দিতে হবে, পুষ্টি দিতে হবে, স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে, ছেলে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে, হাসপাতাল করতে হবে, অনেক কাজ। সেজন্যই খুব পরিকল্পিতভাবে আমাদের জমির ব্যবহার, যে অল্প পরিসরে অধিক কর্ম সম্পাদন করা যায়। নাম সর্বস্ব জরুরি বিভাগ দিয়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে সেবা। একটি কক্ষে সব ধরনের জরুরি চিকিৎসার সুযোগ না থাকায় রোগীদের ঘুরতে হয় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। প্রতিটি সেকেন্ড যখন মহামূল্যবান, তখন টিকিট কাটা, জরুরি ওষুধ সরবরাহ সহ নানা বিড়ম্বনায় পড়তে হয় ভুক্তভোগীদের। সমস্যা সমাধানে নীতিমালা করার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। মুমূর্ষ বাবাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দৌড়াচ্ছেন দুই সন্তান। স্ট্রোক সহ নানা সমস্যায় জর্জরিত পিতাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনায় বিভিন্ন পরীক্ষার জন্য সার্জারি, মেডিসিন সহ ছুটতে হয় কয়েকটি বিভাগে। আমি আসছি জরুরি বিভাগ, কারণ ওনার সমস্যা একটা দুইটা না, প্রায় 4-5টা সমস্যা। এই সমস্যাগুলো ওনারা সাবজেক্ট দেখতেছে, আর আমাদেরকে এক জায়গায় একভাবে পাঠানো হইতেছে। প্রতিদিনই ক্যাজুয়ালিটি সহ কয়েক ধরনের রোগীদের জরুরি বিভাগে তৎক্ষণাৎ চিকিৎসা দেয়া হলেও বাকিদের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তরের পর দেয়া হয় জরুরি সেবা। জীবনের এই মূল্যবান সময়ে যথাসময়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেও নানা বিড়ম্বনায় অনেককেই হার মানতে হয় মৃত্যুর কাছে। তারা বলে যে টিকিট কেটে আনেন কিংবা অন্য ওয়ার্ডে নিয়ে যান, আমাদেরকে অন্য ওয়ার্ডে ট্রান্সফার করতে চেষ্টা করে। তাদের কোনো প্রফেশনালিটি আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইমার্জেন্সি রুম থাকলে রোগী ইনস্ট্যান্টলি সে চিকিৎসা সুবিধা পেত। ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও টেকনিশিয়ান আবশ্যক। অথচ দেশে ইমার্জেন্সি মেডিসিনের ওপর পড়াশোনা বা প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় সাধারণ ক্যাটাগরির চিকিৎসকদের দিয়ে চলছে জরুরি চিকিৎসা সেবা। সমস্যা সমাধানে ইমার্জেন্সি চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে নীতিমালা তৈরির পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। ইমার্জেন্সি রুমের রোগী যদি যায়, কি চিকিৎসা সেটা পাবে, সেখানে যথাযথ ইকুইপমেন্ট আছে কিনা, যারা এটাকে চালাবে তাদেরকে কি সেভাবে যথাযথভাবে তৈরি করা হয়েছে কিনা। আমরা কিন্তু 3টা বিভাগেই আমরা পিছিয়ে আছি। ইমার্জেন্সি রুমের ডাক্তারকে যেন ট্রেন করা, এটার জন্য আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপিল করব। উদ্দেশ্য হচ্ছে এটাকে অ্যাওয়ারনেস তৈরি করা, এবং আমরা কয়েক বছর থেকে চেষ্টা করছি বারডেম, বিএসএসএমইউ যেসব পায়োনিয়ার, তাদের যারা ডাক্তার তাদের ওখানে এটা এস্টাবলিশ করা। সমস্যা সমাধানে নার্স ও চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বিশেষ করে যে স্পেশালাইজ ডাক্তার যারা হ্যান্ডেল করে ট্রমা বা অ্যাক্সিডেন্ট রোগী বা বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে যারা, সেই আলাদা ডাক্তার এবং আলাদা নার্সদেরকেও আমরা ট্রেন করছি। দেশের 603টি সরকারি হাসপাতালের প্রায় সবকটিতেই দেয়া হয় না প্রকৃত জরুরি সেবা। রাজধানীর আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে অপেক্ষাকৃত আধুনিক জরুরি বিভাগ থাকলেও তা আন্তর্জাতিক মানের নয়। পাশাপাশি সারা দেশের চাপ সামাল দেয়ায় সর্বাধিক বড় জরুরি বিভাগ থেকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পরিকল্পিত সৌন্দর্যের প্রতীক হাতিরঝিলের পশ্চিমাংশ এখন ময়লা আবর্জনার ভাগাড়। রাত 3 চলে মলমূত্র বিসর্জন সহ বিভিন্নভাবে পরিবেশ বিনষ্টের কাজ। রয়েছে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগও। অতিষ্ঠ সাধারণ পথচারীদের দাবি, মূল অংশের সঙ্গে পশ্চিমাংশকে দ্রুত যুক্ত করে হাতিরঝিলের সৌন্দর্য ধরে রাখা হোক। তবে বিজিএমইএ ভবন সহ নানা প্রতিবন্ধকতায় পশ্চিমাংশের কাজ শেষ করা সম্ভব হচ্ছে না, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। এসএম সালাউদ্দিনের ক্যামেরায় রিপোর্ট তারেকুজ্জামান শিমুলের। অপরিকল্পিত ঢাকার বুকে ব্যতিক্রমী এক সুন্দরের নাম হাতিরঝিল। সবুজে ঘেরা পরিচ্ছন্ন রাস্তাঘাট আর ঝিলের জলমাখা নির্মল পরিবেশ সহজেই মন করে সবার। কর্মব্যস্ত নাগরিক জীবনে তাই একটুখানি ফুরসত মিললেই এখানে ছুটে আসেন নগরবাসীর অনেকে। কিন্তু 302 একরের বিশাল ঝিলের পশ্চিমাংশের চিত্র একেবারেই উল্টো। মগবাজারমুখী তাজউদ্দিন সড়ক থেকে শুরু করে সোনারগাঁও পর্যন্ত প্রায় 37 একর জায়গার বেশিরভাগ স্থানেই ময়লা আবর্জনায় ভরা। দেদারসে চলে মলমূত্র বিসর্জন। রয়েছে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগও। হঠাৎ করে চাপ দিলে তো রাখার কোনো সম্ভব না, এটা করতে হয়। এখানে কোনো ধরনের কোনো ব্যবস্থা নাই, তো আসলে যার কারণে এইভাবে আসলে ইমার্জেন্সি মোমেন্টে ব্যাপারটা বুঝতেই পারতেছেন আর কি। এখানে পানিটা নোংরা, চলাফেরা কষ্ট, এখানে যে দুর্গন্ধ আসে এই সাইডটার, এবং রাত্রে হইলে অনেক অকারেন্স ঘটে। চারদিকে যে ময়লা আবর্জনা, দুর্গন্ধ, এখানে নিজেদের কাছেও খুব কষ্ট হয় হাঁটাচলা করতে। এছাড়া এখানে মাঝে মধ্যে দেখা যায় কিছু নেশাগ্রস্ত লোকও থাকে।
মূল প্রকল্পে থাকার পরও কংক্রিটের ফুটপাত নির্মাণ ছাড়া এই অংশে তেমন কোনো কাজই করা হয়নি। প্রকল্পের স্থাপত্য ও নৈসর্গিক বিষয়ক উপদেষ্টা কমিটি বলছে, বিজিএমইএ ভবন, রেললাইন সহ নানা প্রতিবন্ধকতার মুখে বন্ধ হয়ে যায় ঝিলের পশ্চিমাংশের সৌন্দর্যবর্ধনের কাজ। তবে বিজিএমইএ ভবন সরানো হলে এই সমস্যার সমাধান ত্বরান্বিত হবে বলে আশা তাদের। বিজিএমইএ ভবন অপসারণ এই কার্যক্রমের সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি আদালতের রায়ের পর যদি সেটি সরে যায়, সরকার যদি পুনরায় কোনো প্রকল্প গ্রহণ করেন, পূর্বের অংশের সাথে একই তালে মিলিয়ে তার প্রবাহমান ধারায় এই অংশটুকু উন্নয়ন বা সমন্বিত হতে পারে। টানা 4 বছর কাজ চলার পর হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের উদ্বোধন করা হয় 2013 সালের জানুয়ারিতে। এরপর প্রয়োজন ভিত্তিতে বর্ধিতকরণ প্রকল্প গ্রহণ করা হলেও ঝিলের পশ্চিমাংশটি সেগুলোর বাইরেই রয়ে গেছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রামে মাদ্রাসার আবাসিক বহুতল ভবনে বিস্ফোরণে দগ্ধ 4 জনের মধ্যে 2 জনের মৃত্যু, স্বজনদের আহাজারি। সরকার বা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাইবান্ধায় পলাশবাড়িতে শীত বস্ত্র বিতরণকালে একথা বলেন তিনি জানান, শিগগিরই টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 4 লেনের কাজ শুরু হবে। উন্নয়ন অনেক, কিন্তু তলে তলে উন্নয়নকে খেয়ে ফেলে কিছু অপকর্ম। সরকারের ভাবমূর্তি, দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একেবারে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত, রংপুর থেকে পঞ্চগড়, রংপুর থেকে বুড়িমারি। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যাতে কেউ সন্তানদের ভুল পথে না নিতে পারে সে ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে পুরান ঢাকার জুবিলি স্কুল অ্যান্ড কলেজের 150তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। তিনি আরো বলেন, দেশ যখন শিক্ষা, কৃষি, তথ্য, যোগাযোগ সহ সব খাতে এগিয়ে যাচ্ছে, তখন একটি গোষ্ঠী উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী। এদিকে জুবিলি স্কুল অ্যান্ড কলেজের 150তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে মিলনমেলায় পরিণত হয় পুরো স্কুল প্রাঙ্গণ। এক সময় কেবলমাত্র আমরা বলতাম মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত, মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা এই জঙ্গিবাদী আচরণ তারাই করে, একমাত্র তারাই, কিন্তু সেটা ভুল। এখন আমরা দেখছি ইংরেজি শিক্ষায় শিক্ষিত যারা, আমাদের কলেজ স্কুলে লেখাপড়া যারা করে তাদেরকেও বিপদে পরিচালিত করার চেষ্টা করে। আপনাদের সন্তানদের প্রতি আরো বেশি আসলে যত্নবান হবে, যাতে কোনো অবস্থাতেই বিপদগামী না হয়, ধর্মীয় অপব্যাখ্যায় তারা যাতে বিভ্রান্ত না হয়। আমাদের মূলভূত অর্থনীতিকে যারা বিধ্বস্ত করতে চায় একটি গোষ্ঠী, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বিতর্কিত সার্চ কমিটির ওপর বিএনপির কোনো আশা ভরসা নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের কথা জানান তিনি বলেন, জাতিসংঘ আরও আগে উদ্যোগ নিলে প্রত্যাশিত সার্চ কমিটি গঠনের সম্ভাবনা ছিল। সার্চ কমিটি যারা সদস্য হয়েছেন তারা প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ হবে সে সম্পর্কে আমাদের সন্দেহ আমরা প্রকাশ করেছি, এবং দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা পার্টি হিসেবে আমরা এখন নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছি না। এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা যদি ঘটাতে পারেন তাহলে আমরা মনে করব যে তারা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু কাজ করেছেন। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের একমাত্র মাধ্যমিক বিদ্যালয়ে কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমির পাঠদান শুরু করেছে কর্তৃপক্ষ। তবে মামলা হলেও এখনো স্কুলটি পুড়িয়ে দেওয়ার কারণ সম্পর্কে অন্ধকারে পুলিশ। এদিকে সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দাহ্য পদার্থ দিয়ে স্কুলটি পুড়িয়ে দেওয়া হয়েছে। স্কুল পুড়ে ছাই হয়ে গেলেও থেমে থাকেনি কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকরা। একদিন পরই খোলা আকাশের নিচে পাঠদান শুরু করে স্কুল কর্তৃপক্ষ। আমরা আমাদের স্কুল চাই,
দ্বিতীয় কথা হলো আমাদের স্কুলটি যে ধ্বংস করেছে তাদের আমরা শাস্তি চাই। যে দুর্ভিক্ষ আমাদের স্কুল পুড়িয়ে দিয়েছে তাদেরকে আমি দেখে দিতে চাই, আমরা তাদের সাথে যুদ্ধ করে এই মাটিতে বসে লেখাপড়া করব। এর আগে শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এলাকাবাসী। এতে শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জানান, এর আগেও এই প্রতিষ্ঠানের সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। আমরা সবাই জানি যে আসলে এক শ্রেণীর গোষ্ঠী যারা কখনোই শিক্ষা চায় না, যারা মানুষকে অন্ধকারে ঠেলে দিতে চায়, এবং তারা কারা এটা আমরা সবাই জানি। এবং এই শক্তির বিচার শুধু না, এই শক্তিকে আসলে সামাজিক শক্তিকে একত্রিত করে রাষ্ট্রকে উদ্যোগী হয়ে এই শক্তির বিনাশ ঘটাতে হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে ফায়ার সার্ভিস। এখানে নিশ্চয়ই কোনো গান পাউডার বা কোনো পেট্রোল বা অক্সিজেন জাতীয় কোনো মানে দাহ্য পদার্থ ছিটিয়ে দিয়ে দেওয়ার পরে আগুন যখন লাগেছে তখন এটা পুরোটাই একসঙ্গে বিস্ফোরণ করছে। এটা তো আমরা অলরেডি প্রশাসনকে নির্দেশনা দিয়েছি যে কারা এই ঘটনা ঘটাতে পারে সেটা তো অবশ্যই বের করা যাবে। যে যদি পেট্রোল কিনে থাকে, পেট্রোল দিয়ে থাকে, কোথায় থেকে পেট্রোলটা আসছে, কোথায় থেকে বিক্রি হয়েছে, এটা খোঁজ করলেই পাওয়া যাবে। বৃহস্পতিবার গভীর রাতে বিদ্যালয়টিতে আগুন দিলে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার পর শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। সময় সংবাদ, গাইবান্ধা। পুলিশের হাতে এটিএন নিউজের 2 সংবাদকর্মী নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। জাতীয় জাদুঘরের সামনে সকাল 11টায় শুরু হয়ে এই মানববন্ধন চলে 11:30 পর্যন্ত। মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ করে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। মানববন্ধন শেষে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে চাকরি থেকে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানানো হয়। কর্মসূচি শেষে 2রা ফেব্রুয়ারি কারওয়ানবাজার সার্ক ফোয়ারার সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়। তাদের 2 জনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এবং নৃশংসভাবে তাদের উপর হামলা চালিয়েছে। এখানে ধাক্কাধাক্কির কোনো সুযোগ নাই। আমি আজকের এই সমাবেশ থেকে অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে তার মন্তব্য প্রত্যাহার করবার জন্য। মন্ত্রী মহোদয়কে এবং সরকার বাহাদুরকে আমরা অনুরোধ করব যে আপনারা আন্তর্জাতিক মানের একটি তদন্ত কমিটি করুন। সেই তদন্ত কমিটিতে যারা শাস্তি পাবে তাদেরকে শাস্তি দিন। যদি শাস্তি না দেন তাহলে আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আমরা পুলিশের সংবাদ পরিবেশন করব কি করব না। বিচারহীনতার সংস্কৃতি, এটা যদি এই প্রশাসন থেকেই শুরু হয় তাহলে আমরা কাদের জন্য কি নিয়ে কাজ করব? পুলিশের সঙ্গেই আমাদের হরতাল, মিছিল, মিটিং সবকিছু করতে হবে। কিন্তু এটা কি ধরনের একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে সময় অসময়ে তারা সাংবাদিকদের পিটাবে এবং তারপরে পদোন্নতি নেবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 14 ও 15তম ব্যাচের 33 ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান নেন। 33 ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা জানান, দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ পদ্ধতি চালু না থাকলেও রুয়েটে চালু করায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। অবিলম্বে পদ্ধতি বাতিলের দাবি জানান ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের স্বার্থেই এ পদ্ধতি চালু করা হয়েছে। 33 ক্রেডিট পদ্ধতিতে কোনো বর্ষে সর্বোচ্চ 2টি বিষয়ে ফেল করলে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়া যায় না। 2টি বিষয়ের পরিবর্তে তা বাড়ানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। অন্যায়ভাবে আমাদের এই বিশ্ববিদ্যালয় আমাদের প্রতি 33 ক্রেডিট চাপিয়ে দিচ্ছে এবং আমরা যখন অন্যায়ভাবে সেকেন্ড ইয়ার থেকে আমরা ফার্স্ট ইয়ারে চলে যাচ্ছে, 1 ইয়ার লস হয়ে যাচ্ছে। কারো এক সেমিস্টারে একটা ক্লাস থাকে, 2 সেমিস্টারে আমাদের 40 ক্রেডিট তুলতে হয়। তো আমার মনে করেন ফার্স্ট সেমিস্টার 20 ক্রেডিট উঠে গেছে, সেকেন্ড সেমিস্টারে আমি 10 ক্রেডিট তুলতে ব্যর্থ হয়েছি। তো ফার্স্ট সেমিস্টার আমাকে বসে থাকতে হবে 6 মাস। এটা কোন ধরনের নিয়ম যে একটা স্টুডেন্ট 6 মাস বসে থাকবে? আমরা 33 ক্রেডিট বাতিলের দাবিতে আন্দোলন করতেছি এবং আমরা এটা চালিয়ে যাব। ভবিষ্যতে ওই জমা করে রাখা ঝুড়ির মধ্যে থেকে বের করে স্যার এইটা দিব, এবার এটা দিতে পারছি না, এটা দেবো, এগুলো যাতে আর করতে না হয়। কিন্তু তাহলে সিস্টেমের দুটোই একই, বুঝতেছেন? বরঞ্চ এটা তাদের অনেক উপকারে দিয়েছে। চট্টগ্রামের দেওয়ানবাজারে মাদ্রাসার একটি আবাসিক বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 4 জনের মধ্যে 2 জন মারা গেছেন। মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইফতি ও তার দাদি সমুদা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের শরীরের শতভাগে পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক।
গতকাল ভোর 5:30টার দিকে দেওয়ানবাজারের নিরাপদ আবাসিক এলাকার মাদ্রাসা ভবনের 3য় তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর 3য় ও 4র্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 2 ভাই বোন ও দাদি সহ 4 জন দগ্ধ হন। প্রথমে ইফতি মারা যায়, আমরা খবর পেয়ে এখানে আসি, তারপর 20 মিনিট পরে ওই সমুদ্র খাতুন উনি মারা যায়। এখন লাশ ঘরে আছে, আমরা পোস্টমর্টমের পরে গ্রামের বাড়িতে নিয়ে যাব, ওখানে দাফন হবে। সারা দেশে বিভিন্ন উপজেলায় 2য় দফায় অনলাইনের মাধ্যমে এবং সরাসরি আবেদন করা প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করেছে। প্রথম দফায় গত 21শে জানুয়ারি দেশব্যাপী 94 উপজেলায় যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করা হয়। আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদন যাচাই করে 26শে মার্চের আগে চূড়ান্ত তালিকা প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার। 2014 সালে সরকারের এক বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে স্বীকৃতি চেয়ে নতুন করে আবেদন করেন প্রায় 1.5 লাখ মুক্তিযোদ্ধা। প্রত্যেক উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সদস্যকে সভাপতি করে যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করছে 7 সদস্যের তদন্ত কমিটি। যাচাই বাছাইকালে কোনো মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে সাক্ষ্য দিলে সর্বোচ্চ 2 বছরের জন্য তার সম্মানী ভাতা স্থগিত করা হবে। সর্বপ্রথম 1984 সালে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের সময় দেশে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় 1 লাখ। দুপুরের সময় আরো থাকছে। 7টি মুসলিম প্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে 4 মাসের নিষেধাজ্ঞায় ট্রাম্পের সই, না মানার ঘোষণা নিউ ইয়র্কের মেয়রের। কর্পোরেট সেক্টরের আর্থিক উন্নয়নের পাশাপাশি বেসরকারি খাতকে সামাজিক উন্নয়নেও অবদান রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সকালে রাজধানীতে দক্ষিণ এশীয় হিসাবরক্ষকদের সংগঠন সাফার চলতি বছরের সম্মেলনের উদ্বোধনকালে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বার্ষিক প্রতিবেদনের উপর পুরস্কার দেয়া সহ সাফার নানা কর্মসূচি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ভূমিকা রেখেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সার্কভুক্ত দেশগুলোর সরকারি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপরও জোর দেন রাষ্ট্রপতি। বিচারের যুগে ধারাবাহিক প্রবৃদ্ধি ও দ্রুত আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আওতায় কর্পোরেট সেক্টরকে আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখতে হবে। হিসাব ও নিরীক্ষার মানোন্নয়ন, লাক্স তথ্য প্রযুক্তির ব্যবহার, আর্থিক স্বচ্ছতা ও অর্থের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। আগামীকাল বাংলাদেশ ব্যাংক ঘোষণা করতে যাচ্ছে 2016-17 অর্থ বছরের জানুয়ারি থেকে জুন মেয়াদের মুদ্রানীতি। মুদ্রানীতির বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জনে গ্যাস, বিদ্যুৎ, যোগাযোগ অবকাঠামো সহ ব্যবসার পরিবেশ উন্নয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ মির্জা আজিজুল ইসলাম। ব্যবসায়ীরা মনে করেন, মুদ্রানীতি বাস্তবায়ন করতে ক্ষুদ্র মাঝারি শিল্পকে গুরুত্ব দিয়ে ঋণের সুদের হার কমানো প্রয়োজন। মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার বাড়াতে বিনিয়োগই প্রধান হাতিয়ার। তবে এই বিনিয়োগেরও নির্দিষ্ট সীমা ও গুণগত মান বজায় রাখতে হয়, কেননা মূল্যস্ফীতি প্রভাবিত হয় বিনিয়োগের মাধ্যমেই। এক্ষেত্রে সরকারের ঠিক করে দেয়া জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার সাথে বিনিয়োগ ও মূল্যস্ফীতির সমীকরণ টানতে কাজ করে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি। উচ্চ প্রবৃদ্ধি অর্জনে গত জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ধরা হয় 16.50%, কিন্তু নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য ঋণ প্রবাহ বেড়েছে 15% পর্যন্ত। ঋণ প্রবাহের গতি বাড়াতে এসএমই খাতে জোর দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এই ব্যবসায়ী। আমাদের আশা হচ্ছে যে এমন একটা মুদ্রানীতি আসুক যেটা শিল্প বান্ধব এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে যাতে হেল্প করতে পারে, ইজিভাবে যাতে লোন নিতে পারে। 100 কোটি টাকা একজনকে দেওয়ার চেয়ে যদি এটা 100 জনকে 1 কোটি টাকা করে দেন, তাহলে দি স্প্রেড ইজ মোর and the opportunity to grow is widespread. Interest rate যাতে ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে আসে। গত কয়েক মাসে ব্যাংকের ঋণের সুদের হার কমলেও বিনিয়োগ হার সেভাবে বাড়েনি। এক্ষেত্রে ব্যবসা সহায়ক পরিবেশের অভাবকেই দায়ী করেন এই অর্থনীতিবিদ। গ্যাসের স্বল্পতা, ইলেকট্রিসিটির ইরেগুলারিটি, ট্রান্সপোর্টেশনে পোর্টের সমস্যা আছে, তারপরে সার্বিকভাবে যে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিকেটর যেটা আছে ওয়ার্ল্ড ব্যাংকের, গভর্নেন্স ইন্ডিকেটর, সেসব জায়গায় আমাদের অবস্থান পিছিয়ে। কাজেই সার্বিকভাবে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ
সৃষ্টি করার ক্ষেত্রে যদি আমাদের বেশি অগ্রগতি না হয় মুদ্রানীতি দিয়ে বিনিয়োগটাকে প্রবৃদ্ধি করা সম্ভব না আর কি। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত পর্যায়েই থাকবে, তাই আগামী নীতিতে চলমান মুদ্রানীতির ধারাবাহিকতা রাখার পরামর্শ দেন তিনি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম দিন আজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী তানিম মেহেদি। চলে যাব তার কাছে। তানিম, বাণিজ্য মেলার শেষ দিকে আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন শনিবার, এবং শনিবারে সকাল থেকে আমরা দেখতেছি যে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীরা কিন্তু তারা 10টার পর থেকে আসতে শুরু করেছে, এবং এই মুহূর্তে কিন্তু দুপুর হয়ে গিয়েছে, এবং আমরা দেখতেছি যে ক্রেতা দর্শনার্থীর যে ভিড় কিংবা উপস্থিতি সেটি কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এবং আমরা ক্রেতা দর্শনার্থীদের যে সমাগমে আমরা বিক্রেতারা যারা রয়েছেন বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। বিক্রেতারা আমাদেরকে যেটি বলেছেন যে যেহেতু বাণিজ্য মেলার শেষের দিকে সেই কারণে তাদের যে নির্দিষ্ট যে পণ্য রয়েছে পণ্যের উপরে তারা শেষবারের মতো তারা ছাড় দিয়ে ক্রেতা টানার জন্য তারা চেষ্টা করছেন। পাশাপাশি প্রথম দিকে যে মেলায় বিভিন্ন অফার থাকে সেই অফারের তুলনায় বেশি অফার দিয়ে তারা তাদের পণ্য বিক্রি করার চেষ্টা করছেন। আমরা বিভিন্ন স্টলে ঘুরেছিলাম এবং ঘুরে যেমনটি দেখেছিলাম বিশেষ করে ব্লেজার এবং মেয়েদের পোশাকের যে স্টলগুলো রয়েছে সেসব স্টলের বিক্রেতাদের সঙ্গে কথা বলেছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা অন্যান্য বাণিজ্য মেলার প্রথম দিকের তুলনায় কিন্তু শেষ দিকে তারা আখেরি অফার এই ধরনের একটি অফার দিয়ে তারা তাদের পণ্যগুলো বিক্রি করছেন। তবে আরেকটি বিষয় যেটি দেখা গিয়েছিল অন্যান্য বছরে যে বাণিজ্য মেলার প্রাঙ্গণে যে বিদেশি স্টলগুলো রয়েছে সেই বিদেশি স্টলগুলো এবছরও রয়েছে, এবং সেই বিদেশি স্টলগুলোতেও দেশের যে যারা রয়েছেন দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সহকর্মী তানিম মেহেদি যোগ দিয়েছিলেন আজকের কেনাকাটার খবর জানাতে। বিদ্যুৎ যাওয়ার ভয় নেই ক্ষেত খামারে পানি দিতে ডিপ টিউবওয়েলের ঘরে দীর্ঘ লাইন। সৌর বিদ্যুৎ চালিত পাম্পেই রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে পৌঁছে যাচ্ছে নদীর পানি। শুকনো পড়ে থাকা জমিতে পানি পাওয়ায় বাড়ছে ফসলের উৎপাদন। কৃষিবিদরা বলছেন ভূপরস্থ পানি ব্যবহারে বাড়ছে ফসলের গুণগত মানও। হাবিবুর রহমান পাপ্পুরতলার ছবিতে রিপোর্ট রাকিবুল হাসানের। রাজশাহীর অংশে পদ্মা নদী থেকে বরেন্দ্র অঞ্চলের উচ্চতা প্রায় 70 থেকে 120 ফুট। এসব উঁচু স্থানে বিদ্যুৎ বিভ্রাটে অধিকাংশ সময় ফসলি জমি নিয়ে সেচ সংকটে পড়তে হয় কৃষককে। কিন্তু সৌর পাম্পে এসব জমিতে ভূপৃষ্ঠ পানির ব্যবহারে পাল্টাতে শুরু করেছে সে চিত্র। এই পাম্পের মাধ্যমে প্রতিদিন পদ্মা ও মহানন্দা নদী থেকে পাইপলাইনে পানি সংগ্রহ করা হচ্ছে বরেন্দ্রের উঁচু জমির পুকুর ও খালে। সৌর পাম্পের মাধ্যমে সে পানি যাচ্ছে কৃষকের জমিতে। এতে একটি পাম্প থেকে প্রতিদিন পূর্ণ সেচ সুবিধা পাচ্ছে অন্তত 180 বিঘা জমি। জেলার বরেন্দ্র অঞ্চলে উঁচু এলাকায় স্থাপন করা হচ্ছে এমন 6টি সৌর বিদ্যুতের সেচ পাম্প। অনেক সময় বিদ্যুৎ চলে যেত, যার ফলে আমাদের কৃষক অনেক এর মধ্যে পড়ে যেত। বর্তমানে সৌর চালিত পাম্পের দ্বারাই যখন আমরা সেচ দিচ্ছি তখন এই অসুবিধাটা আমাদের হচ্ছে না। ডিপের পানিতে আমার ধান ঠিক মতন হতো না, এখন এই সোলার হওয়াতে সবারই ফসলটা ঠিক মতন পাচ্ছি। আমরা এই সোলার বিদ্যুৎ পাওয়াতে 3টা করে আবাদ করতে পারছি। কৃষিবিদদের মতে কৃষকের ইচ্ছে মতো খনিজ সম্পন্ন ভূপৃষ্ঠ এমন পানির ব্যবহারে এ অঞ্চলে মানসম্মত খাদ্য উৎপাদন হচ্ছে। নদীর পানি ক্যানেলে পেয়ে চাষিরা শাকসবজি ফল ফলাদি গাছে সেচ প্রদান করতে পারছে। আর এই পানিতে যে পরিমাণ খনিজ পদার্থ এবং অন্যান্য উপকরণ আছে তার কারণে পুষ্টি সমৃদ্ধ ফসল তারা পাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ সেচ নির্ভর জমিগুলোতে সৌর পাম্পের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা। ইতিমধ্যেই গোদাগাড়ী উপজেলায় 6টি সোলার পাম্প স্থাপন করা হয়েছে এবং আরো 10টি সোলার পাম্প স্থাপনের জন্য কার্যক্রম চলছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জানায় জেলার বরেন্দ্র অঞ্চলে আরো 96টি সৌর বিদ্যুৎ চালিত পাম্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বদলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ, প্রকৃতি, ঋতু বৈচিত্র্য। কুড়িগ্রামে এবার মাঘের শুরুতে শিমুল ফুল ফুটেছে, বেরিয়েছে আম লিচুর মুকুলও, যা হওয়ার কথা ছিল ফাল্গুনে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন প্রকৃতির আশীর্বাদ না অভিশাপ তা বুঝতে অপেক্ষা করতে হবে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ষড়ঋতুর এই দেশে ফাল্গুনে ডালে ডালে লাল রং ছড়িয়ে বসন্তের বার্তা বয়ে আনে শিমুল ফুল। শিমুলের ডালে বসে মিষ্টি সুরে গান গায় কোকিল। এবার মাঘের শুরুতে শিমুল ফুলের দেখা মিলেছে। টকটকে লাল ফুলের আভায় জেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বর সহ কুড়িগ্রাম রংপুর মহাসড়কের দুপাশকে রাঙিয়ে তুলেছে। আর এই ফুলকে ঘিরে উৎসবে মেতেছে কোকিল, বুলবুলি ও শালিক সহ গানের পাখিরা। পাশাপাশি কুড়িগ্রাম ভুরুঙ্গামারি সড়ক দিয়ে যাওয়ার পথে চোখে পড়ছে বেশ কিছু গাছে আমলিচুর মুকুল দোল খাচ্ছে। অসময়ে ফুল আর মুকুলের পসরায় অবাক এলাকাবাসী। ফাল্গুনের আগে আমের মুকুল আসতো না, এইবার তো মাঘ মাসে আমের মুকুল আসছে। শুধু এবার আমের নয়, লেচুরও মইল আসছে, কিন্তু অসমার মইল এখন যে টিকপি কিনা এটা তো সন্দেহ। বোঝা যায় না আবহাওয়ার গতি তো কি রকম। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এখানকার আবহাওয়া অদলবদল হয়েছে। এরই প্রভাবে ঋতু বৈচিত্র্যের পরিবর্তন হচ্ছে বলে জানালেন স্থানীয় আবহাওয়া দপ্তরের এই কর্মকর্তা। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের কারণে বর্তমানে মাঘ মাস রাত্রের বেলায় ঠান্ডা, দিনের বেলায় গরম চলছে। শীত অনুভব মনেই হচ্ছে না। আগেভাগেই শিমুলের ফুল ফোটা এবং আমলিচুর মুকুল আসার পেছনে আবহাওয়া পরিবর্তনের প্রভাব রয়েছে। তবে এই পরিবর্তন আশীর্বাদ না অভিশাপ তা জানার জন্য অপেক্ষা করতে হবে বলে জানালেন এই কৃষিবিদ। ফাল্গুনে এই সমস্ত মুকুলগুলো আসে, কিন্তু এবার আগাম আসার কারণে আমরা অপেক্ষায় আছি যে এটা প্রকৃতিতে এটার অভিশাপ না আশীর্বাদ। শিমুলের তুলা পরিচিত সিল্ক কটন নামে। বাজারে এর চাহিদা এবং মূল্য অনেক বেশি। শিমুলের কাঠে ম্যাচের কাঠি ভালো হয়। এছাড়া পাতা ও ফুলে ঔষধি গুণ রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। বরিশালে সাইদুর রহমান হৃদয় নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সহপাঠীদের অভিযোগ ইফটিজিং এ বাধা দেয়া এই হত্যাকাণ্ড। এই মুহূর্তে কোতোয়ালি থানায় আছেন রিপোর্টার ফিরদৌস সোহাগ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। কবির, আপনাকে ধন্যবাদ। ঘটনাটি ঘটেছে সকাল 9:30 থেকে 10টা এর মধ্যে যে কোনো একটা সময়। বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে এই স্কুলটির অবস্থান। স্কুলটির নাম হচ্ছে শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। সে যখন স্কুলে যাচ্ছিল অথবা স্কুল থেকে বেরোচ্ছিল, স্কুলের সংলগ্ন একটি মাঠের এক পাশে তাকে একদল ছেলে তাকে কুপিয়ে হত্যা করে। তবে কে বা কারা হত্যা করেছে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কেউ এই তথ্য আমাদেরকে জানাতে পারেনি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে ইফটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকতে পারে। তো আমরা কথা বলেছিলাম স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে এবং পুলিশের সাথে। পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদেরকে ধরার চেষ্টা করতেছে। কিছুক্ষণ আগে আমরা যে খবরটা জানতে পেরেছি যে একজনকে অসমর্থিত সূত্র জানিয়েছে, তবে পুলিশের তরফ থেকে কিন্তু আমাদেরকে বিষয়টি স্পষ্ট করে বলা হয়নি। ডিবি এই ঘটনার সাথে জড়িত থাকার কারণে একজনকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে এই ঘটনার সাথে জড়িত কিনা এই সন্দেহের কারণে কিন্তু সাংবাদিকদের কাছে কাকে আটক করা হয়েছে এটি পুলিশের তরফ থেকে খোলসা করে বলা হয়নি। এছাড়া আমরা কথা বলেছিলাম এই স্কুলের প্রধান শিক্ষকের সাথে। তিনি আমাদেরকে কারা ঘটনাটা ঘটিয়েছে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারেননি। তবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের মাধ্যমে এবং তল্লাশির মাধ্যমে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে এই দুর্ঘটনার সর্বশেষ, এই হত্যাকাণ্ডের সর্বশেষ খবর। ফিরদৌস সোহাগ আমাদের জানাচ্ছিলেন বরিশাল থেকে। সেখানে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাচ্ছিলেন। দেশের বাইরের খবর। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে ওবামা প্রতিশ্রুত সিরীয় শরণার্থী গ্রহণ প্রক্রিয়াও স্থগিত হয়ে গেল। একই সঙ্গে অভিবাসী নিয়ন্ত্রণে শুক্রবার অতিরিক্ত যাচাই বাছাই প্রক্রিয়া আবারও চালু করার নির্বাহী আদেশে সই করেন তিনি। এদিকে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও দেশটি থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি করারোপের জেরে সম্পর্কের অবনতি হবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কয়েকদিন ধরে গণমাধ্যমে আলোচনার পর শুক্রবার যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে শত শত মানুষ। কানেটিকাট, ফ্লোরিডা ও মিনেসোটার কয়েকটি শহরে ট্রাম্পকে বর্ণবাদী উল্লেখ করে শরণার্থী ও অভিবাসীদের স্বাগত জানানো হয়। এদিন ভার্জিনিয়ার আর্লিংটনে পেন্টাগন দপ্তরে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জেমস ম্যাটিস। এই সময় মার্কিন প্রেসিডেন্টকে পেন্টাগনে স্বাগত জানিয়ে দেশের নিরাপত্তায় তার উপর আস্থা রাখায় ট্রাম্পকে ধন্যবাদ জানান ম্যাটিস। প্রেসিডেন্ট ট্রাম্পও ম্যাটিসকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যোগ্য ব্যক্তি বলে আখ্যা দেন।
সেখানেই জঙ্গিবাদ প্রবণ উল্লেখ করে 7টি মুসলিম দেশ সিরিয়া, ইরাক, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে 3 মাসে নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি অভিবাসী নিয়ন্ত্রণে অতিরিক্ত যাচাই বাছাইয়ের নির্বাহী আদেশেও সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণ কার্যক্রম আগামী 120 দিনের জন্য স্থগিত থাকবে। অভ্যন্তরীণ নিরাপত্তা বৃদ্ধি ও জঙ্গিবাদ ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানান ট্রাম্প। Measures to keep radical Islamic ইসলামী উগ্রবাদ ও অন্য দেশ থেকে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ রুখে দিতেই এ পদক্ষেপ নিয়েছি। আমাদের শান্তিপ্রিয় দেশে তাদের স্থান নেই। যারা মার্কিন মূল্যবোধকে সমর্থন করে ও আদর্শকে ভালোবাসে, যুক্তরাষ্ট্র শুধু তাদেরই স্বাগত জানাবে। We only want to admit those into our country. বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা জারি করলেও তা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে। শুক্রবারই মার্কিন গণমাধ্যম সিবিএন এর সঙ্গে সাক্ষাৎকারী ট্রাম্প জানান, অভিবাসী প্রবেশের ক্ষেত্রে যে কোনো দেশের নির্যাতিত সংখ্যালঘুদের প্রাধান্য দেওয়া হবে। এক্ষেত্রে সিরীয় মুসলিম শরণার্থীদের তুলনায় খ্রিস্টানদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি মেক্সিকো ও সুপ্রিম কোর্টের বিচারপতির শূন্য পদে নিয়োগের বিষয়েও কথা বলেন ট্রাম্প। মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর 20% করারোপের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। দেয়াল নির্মাণের অর্থায়ন সহ কয়েকটি বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। সম্পর্ক অবনমনের সুযোগ নেই, আর শিগগিরই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ চূড়ান্ত করা হবে। এদিকে মেক্সিকোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট খড়গহস্ত হওয়ার পর অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রয়োজনে দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছে পেরু ও কলম্বিয়া। সীমান্তে দেয়াল নির্মাণ করা হলে তা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো দুই দেশের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বার্লিনের মেয়র মাইকেল মুয়েলার। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। এফএ কাপের চতুর্থ রাউন্ডে ডার্বি কাউন্টির বিপক্ষে হার এড়ালো লিস্টার সিটি। ডার্বির বিপক্ষে 2-2 গোলে ড্র করে বর্তমান ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। এদিকে বুন্দেসলিগায় শালকের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্ট। ছিল ফক্সেসরা, কিন্তু এবারে চিত্র একেবারেই তার উল্টো। ইপিএল এ তো দূরে থাক, এফএ কাপেও নিজেদের দাঁড় করাতে পারছে না ক্লদিও রানিয়েরির শিষ্যরা। টানা 2 ম্যাচে হারের পর এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিস্টার সিটি মুখোমুখি হয় অপেক্ষাকৃত দুর্বল ডার্বি কাউন্টির বিপক্ষে। ডার্বির আইপ্রো স্টেডিয়ামে অতিথি হলেও ম্যাচের 8 মিনিটেই স্বাগতিকদের ঢুলে লিড পায় লিস্টার। আত্মঘাতী গোল করেন ড্যারেন বেন্ট। নিজের ভুল শুধরাতে অবশ্য বেশি সময় নেননি বেন্ট। 21 মিনিটেই আবারও বল পাঠান জালে, তবে এবার প্রতিপক্ষ লিস্টারের জালে। এরপর বিরতিতে যাওয়ার আগে ম্যাচের 40 মিনিটে ক্রেগ ব্রাইসন গোল করে লিড বাড়ান স্বাগতিক ডার্বির হয়ে। বিরতি থেকে ফিরে অনেকটা এলোমেলো খেলায় মেতে থাকে জেমি ভার্ডি, ড্রিঙ্ক ওয়াটাররা। প্রায় হারের পথে যাচ্ছিল অতিথিরা। অবশেষে শেষ রক্ষা করেন মর্গান। ম্যাচের 86 মিনিটে গ্রের অ্যাসিস্টে গোল করে লিস্টারের মান বাঁচান মর্গান। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রানিয়েরির দল। এদিকে বুন্দেসলিগার ম্যাচে শালকের মাঠ ভেলটিন্স অ্যারেনায় স্বাগতিকদের মুখোমুখি হয় আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, যেখানে ম্যাচের 33 মিনিটেই মাকোতোর 52 বলে গোল করে অতিথিদের হয়ে লিড আনেন আলেকজান্ডার মেয়ের। এরপর পুরো ম্যাচে আর কোনো দলই পায়নি গোলের দেখা। ফলে 1-0 গোলের কষ্টার্জিত জয় নিয়ে সন্তুষ্ট থাকে আইনট্রাক্ট। ফারজানা মুমু, সময় সংবাদ। দুপুরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 31 জানুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোকে ইসির জন্য 5টি করে নাম প্রস্তাবের আহ্বান সার্চ কমিটির। সোমবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, চট্টগ্রামে আইইবির অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। জমির অপচয় রোধে প্রকৌশলীদের সচেতন হওয়ার আহ্বান। নাম সর্বস্ব জরুরি বিভাগ দিয়ে দেশের সরকারি হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে সেবা। বিড়ম্বনায় রোগী ও তার স্বজনরা। নীতিমালা করার পরামর্শ। গাইবান্ধা চরে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যাওয়া বিদ্যালয়ে খোলা আকাশের নিচে আবারও পাঠদান শুরু। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সমাবেশ। এবং আগামীকাল ঘোষণা হচ্ছে 2016-17 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি। ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং ক্ষুদ্র মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়ার তাগিদ। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।